আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফুটবল উইকলি অ্যানালাইসিস এপিসোড 3, যেখানে আজকে আমরা কথা বলবো চেলসি ভার্সেস ওয়েস্ট হ্যাম ম্যাচ নিয়ে, যেখানে চেলসি 5-1 গোলে বড় ব্যবধানে ম্যাচটা জিতেছে। আম, আমাদের এই এপিসোডগুলো করার একটা বলা যেতে পারে যে উদ্দেশ্য ছিল এরকম যে আম, আমরা প্রতি সপ্তাহে একটা করে অ্যাটলিস্ট খেলা দেখতে চাচ্ছিলাম ইউরোপিয়ান লিগের। আমাদের প্রফেশনাল কাজের পাশাপাশি এই খেলাগুলো অনেক সময় দেখার সুযোগ হচ্ছিল না, মিস হয়ে যাচ্ছিল। তো সেটা কাভার করার জন্যই প্রতি সপ্তাহে একটা করে ম্যাচ দেখলে, সেটা নিয়ে কথা বললে কিছুটা খেলা দেখার সুযোগ হয়। তো লাস্ট 2 উইকে মোটামুটি হবে আম ২ টা বা ৩ টা ম্যাচ দেখার সুযোগ হয়েছে, হুইচ ইজ নট ব্যাড আই গেস। আম যদিও ভিডিও কনটেন্ট বা ভিডিও বানানোর সময় কিছু কনফ্লিক্ট আসলে কাজ করে। আম মানে আমাদের আশেপাশে আসলে অনেক কিছুই ঘটে, আম যেগুলো ভালো লাগার মতো বিষয় না। সেটা হতে পারে প্যালেস্টাইনে, সেটা হতে পারে বাংলাদেশে, সেটা হতে পারে কেউ হয়তো খাবার পাচ্ছে না, কেউ হয়তো গাড়ি চাপায় মারা যাচ্ছে। সো এইসব সারাউন্ডিংস অনেক বিষয় নিয়ে আসলে আম খুব কনফ্লিক্ট কাজ করে। আম যে এই সময় আমরা বসে হয়তো ফুটবল খেলা দেখতেছি বা ভিডিও বানাচ্ছি। বাট স্টিল সবকিছু নিয়েই আসলে জীবন, I guess. So anyways, let's get back to West Ham versus Chelsea match. যদিও লিগের প্রথম ম্যাচে চেলসি তারা 0-0 করে ড্র করেছিল সান্ডারল্যান্ডের সাথে। এবং অন্যদিকে ওয়েস্ট হ্যাম তারাও আসলে চেলসি ড্র করেছিল 0-0 ক্রিস্টাল প্যালেসের সাথে। আর ওয়েস্ট হ্যাম 3-0 গোলে হেরে গিয়েছিল হলো সান্ডারল্যান্ডের সাথে। সো ফার্স্ট ম্যাচের পরে সেকেন্ড ম্যাচে এসে চেলসি একটা বড় উইন পেল, এবং তারা ডেফিনেটলি ভালো খেলেছে। বাট তাদের ভালো খেলার পেছনে তারা যতটুকু ভালো খেলেছে সেটা আরও বেশি মনে হয়েছে আসলে ওয়েস্ট হ্যাম যথেষ্ট খারাপ খেলেছে এই কারণে হয়তোবা, এবং ওয়েস্ট হ্যাম ইজ স্ট্রাগলিং সো মাচ। চেলসির খেলা দেখে মনে হয়েছে যে দে হ্যাভ দ্য পটেনশিয়াল টু গো টু দ্য টপ 3 অর ফিনিশ অ্যাজ দ্য টপ 3। যদিও অনেক আপস অ্যান্ড ডাউনস হবে, ইনকনসিস্টেন্সি আসবে তাদের পারফরমেন্সে, কারণ তাদের প্লেয়ারদের এভারেজ বয়স ইজ ভেরি লো। সো দে উইল বি ইনকনসিস্টেন্ট ধরে নেওয়া যায় থ্রু আউট দ্য সিজন, বাট they can be a contender for top 3, not only top 4 but top 3. তো আমরা যদি ম্যাচটা দেখার চেষ্টা করি যে চেলসি আসলে কী করা ট্রাই করেছে, সামারি করলে আমার কাছে মনে হয়েছে যে ট্রেনিংয়ে যেটা তারা প্র্যাকটিস করছে বা ট্রেন করছে, চেষ্টা করছে, সেটা তারা মাঠে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। তাদের খেলার মধ্যে সেই প্যাটার্নগুলো আমরা দেখার চেষ্টা করেছি, এবং সেই প্যাটার্নগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে তারা কিছু ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক ক্যালকুলেশন করেছে। কিছু ক্ষেত্রে দেয়ার ওয়ার সাম পজিটিভস, এবং ডেফিনেটলি দেয়ার ওয়ার সাম আদার থিংস দ্যাট দে ক্যান ইমপ্রুভ। ওয়ার্ম আপের সময় আসলে কোল পালমার ইনজুর্ড হয়েছেন, বা যে কোনো কারণে হোক, মানে ডিসকমফোর্ট হতে পারে বা ইনজুরি হতে পারে। ইনজুরি ব্যাপারে ডিটেলস আসলে এখনও জানি না আমি, বাট খেলতে পারেনি ম্যাচ, এবং তার জায়গায় যেই প্লেয়ারটা জায়গা করে নিল, মাত্র 18 বছর বয়স, ব্রাজিলিয়ান এস্তেভাও। হি ওয়াজ ভেরি ইমপ্রেসিভ, হি ওয়াজ ভেরি, পুরা গেমে তার অনেক কন্ট্রিবিউশন, এবং খুবই চমৎকার লেগেছে। এত অল্প বয়সে একটা ছেলে, আই থিঙ্ক ইট ওয়াজ হিজ ডেবিউ, সুন্দর একটা অ্যাসিস্ট করেছেন পেদ্রো নেতোর গোলটাতে। আর একই সাথে সেকেন্ড হাফে একটা গোল তিনি আসলে পেতে পারতেন। ভালো খেলে, ভালোভাবে বিট করে, ড্রিবল করে, তারপর আলটিমেটলি গিয়ে গোলকিপারের মানে বরাবর শটটা গিয়েছে, যদিও শটটা ব্লকও হয়েছিল, বাট হি কুড হ্যাভ ডান মাচ বেটার ইন দ্যাট কেস। বেশিরভাগ ক্ষেত্রে তাকে দেখা গিয়েছে হলো হাফ স্পেসগুলোতে, রাইট হাফ স্পেসগুলোতে। সো তিনি কিন্তু ফ্ল্যাঙ্ক এরিয়াতে খুব একটা অপারেট করেন নাই, বরং ফ্ল্যাঙ্ক এরিয়াগুলো ওপেন ছিল হলো গুস্তোর জন্য। সো রাইট ব্যাক থেকে গুস্তো তিনি আসলে উপরে চলে আসছিলেন। সো চেলসির ফরমেশন 4-2-3-1 হলেও স্ট্রাকচারটা অ্যাটাকিং পেজে তাই স্ট্রাকচারটা ছিল মোটামুটিভাবে 3-1-5-1। অর্থাৎ আপনি যদি ব্যাক লাইনে চিন্তা করেন, দুজন সেন্টার ব্যাক, তার সাথে কুকুরে লেফট ব্যাক, তিনি থেকে যাচ্ছিলেন। ডাবল পিভটের এনজো আসলে ডাবল পিভটে থাকছিলেন না, বরং কাইসেদো সিঙ্গেল পিভটের মতোই রোল প্লে করছিলেন। এনজো হলো মানে আরেকটু পরের লাইনে চলে আসছিলেন হাফ স্পেসগুলোতে, লেফট হাফ স্পেসগুলোতে। লেফট ফ্ল্যাঙ্কে ছিল পেদ্রো নেতো, নাম্বার 10-এর মতো করেই খেলেছেন অলমোস্ট জোয়াও পেদ্রো।
রাইট হাফ স্পেসে এস্তেভাও রাইট উইঙ্গার থেকে ভিতরে চলে আসছিলেন, আর রাইট ফ্ল্যাঙ্কে ছিলেন হলো গুস্তো, আর সামনে সবার ডিলাপ। সো 3-1-5-1 এরকম একটা অ্যাটাকিং স্ট্রাকচার তাদের ছিল। এনজো ওয়াজ অলসো ভেরি ইমপ্রেসিভ অ্যাজ অলওয়েজ। ইন বিটুইন দ্য লাইন্সে খুব থ্রেট ক্রিয়েট করছিল অপোনেন্টের জন্য, এবং তার সেকেন্ড লাইন রানগুলো ছিল ডেফিনেটলি খুবই ইমপ্রেসিভ এবং খুবই কার্যকরী, এবং আলটিমেটলি সেখান থেকেই তিনি একটা গোলও পেয়েছেন। যে গোলটা তিনি করেছেন সেটা আসলে একটা সেকেন্ড লাইন রান ছিল। ওয়ান বিসাকা তার অবশ্যই আর বেটার করার সুযোগ ছিল ওয়েস্ট হ্যামের। অ্যাকচুয়ালি 3টা গোলে তার মানে ইনভলভমেন্ট ছিল গোল কনসিড করার ক্ষেত্রে। 2টা গোলে ডেফিনেটলি আরও বেটার করতে পারতেন, পেদ্রো নেতোর গোলটাতে এবং এনজোর গোলটাতেও তিনি আরও বেটার করতে পারতেন। তার উচিত ছিল অপোনেন্টের প্লেয়ারের সামনে চলে আসে, বাট দেখা গেছে যে পেদ্রো নেতো এবং এনজো দুজনই তার পিছন থেকে, অর্থাৎ তার থেকে পিছনে ছিল, সেখান থেকে তারা আগে এসে বল উইন করেছে এবং স্কোর করেছে ফার্স্ট টাচে। আর কি ছিল? আর ছিল হলো ওয়েস্ট হ্যামের কথা যদি আমরা একটু আসি। অ্যাকচুয়ালি খেলাটা শুরু হয়েছিল ওয়েস্ট হ্যামের পক্ষেই, দুর্দান্ত স্টার্ট। যদিও সেটা টিম গেম বলা যাবে না, সেটাকে বলা যেতে পারে কিছুটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স লুকাস পাকেতার। যেটা বলছিলাম যে চেলসি কিন্তু বিল্ড আপের সময় বা তাদের যে প্যাটার্নগুলো রয়েছে সেই প্যাটার্নগুলো তারা অ্যাটাকিং প্যাটার্নগুলো মেনটেন করার জন্য বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছিল। সেখান থেকে আসলে ওয়েস্ট হ্যাম বল উইন করেছিল। আই থিঙ্ক ইট ওয়াজ নাইফ। যখন সে বল উইন করেছে সেখান থেকে পরে দিউফের মাধ্যমে বল গেছে পাকেতার কাছে, এবং সেখান থেকে পাকেতার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স লং রেঞ্জ শট, আই থিঙ্ক ইট ওয়াজ 25 ইয়ার্ডস প্লাস, অসম্ভব টু সে অলমোস্ট ফর সানচেস. So yes, actually West Ham got a very good start, বাট তারা এটা ধরে রাখতে পারে নাই, কারণ ওভারঅল তারা খুবই পুয়ার ছিল। সেটা কীরকম, আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি যে আমরা দেখেছি ওয়েস্ট হ্যামকে হাই প্রেসিং করতে। তো হাই প্রেসিংয়ের সময় তারা খেলছিল মোটামুটি হবে 3-4-2-1 এরকম একটা ফরমেশনে, বা 3-4-1-2, অর্থাৎ ফ্রন্টে যে 3জন প্লেয়ার ছিল সেই 3জন প্লেয়ারই আসলে হাই প্রেস করতে যাচ্ছিল, বা চেলসি বিল্ড আপের সময়, গোলকিপারের বিল্ড আপের সময় একদম বক্সের কাছাকাছি ছিল। বাট মিডফিল্ডের থেকে কোনো প্লেয়ার কিংবা ফুল উইং ব্যাক যদি বলা হয়, এখানে উইং ব্যাকদের কাছ থেকে কোনো কিন্তু সাপোর্ট পাওয়া যায়নি। অর্থাৎ ফ্রন্ট থ্রি তারাই শুধুমাত্র হাই প্রেস করতে গিয়েছে বক্সের কাছে, মিডফিল্ড এবং উইং ব্যাকদের কাছ থেকে কোনো সাপোর্ট নেই। সো ইট ওয়াজ সো ইজি ফর চেলসি টু ওভারকাম দ্য প্রেস, দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এবং আলটিমেটলি যখন চেলসি ওয়েস্ট হ্যামের ফার্স্ট লাইন অফ ডিফেন্স অর্থাৎ ফ্রন্ট থ্রিকে পার করে চলে যাচ্ছিল, তখন তারা সবাই আবার ওয়েস্ট হ্যাম সবাই মিড ব্লকে বা লো ব্লকে নেমে আসতেছিল। তো আলটিমেটলি যদি আমি মিড ব্লক লো ব্লকে নেমে আসতেই চাই, তাহলে আমার ওই ফ্রন্ট থ্রিকে ওখানে উপরে রাখার দরকার, যদি খুব ইজিলি সেটা বাইপাস হয়ে যায়। আর আমি যদি ফ্রন্ট থ্রিকে ওই জায়গায় হাই প্রেসিংয়ের জন্য নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে তো আমার আসলে বাকি যারা মিডফিল্ডার রয়েছে, উইং ব্যাক রয়েছে, তাদেরকেও সেই জায়গায় উপরে উঠে এসে সাপোর্টটা দিতে হবে, যেন আমি হাই প্রেস করে বলটা উইন করতে পারি। আমি শুধু হাই প্রেস মানে জাস্ট দেখানোর জন্য করছি না, নিশ্চয়ই আমি সেটা বল উইন করার জন্য করছি। আলটিমেটলি সেটা হয়নি, এবং দ্যাট ইজ ওয়াই অ্যাকচুয়ালি চেলসি খুব ইজিলি দেখা যাচ্ছিল যে খুব বেশি রিস্ক না নিয়েই তারা খুব সহজেই তাদের যে লেফট ব্যাক বা রাইট ব্যাক আছে তাদের মাধ্যমে তারা আসলে বল সুইচ করে বিল্ড আপে ওখান থেকে খুব সহজেই তারা বাইপাস করে সামনে চলে যাচ্ছিল। ওয়েস্ট হ্যামের ক্ষেত্রে যদি আর একটু বলি, যে তারা শুরু করেছিল ব্যাক থ্রি নিয়ে, হাফ টাইমের মধ্যে 3টা গোল তারা কনসিড করেছে, এবং এর পরবর্তীতে তারা হাফ টাইমের ঠিক পরপরই দেখা গিয়েছে যে ব্যাক ফোরে শিফট করেছে। সেখানে গিয়ে প্রথম 10 মিনিটের মধ্যে তারা আরও 2টা গোল কনসিড করেছে, এবং তারপরে গিয়ে আবার তারা ব্যাক থ্রিতে কনভার্ট করেছে। তো গ্রাহাম পটার কোচ, ওয়েস্ট হ্যামের কোচ, লুক লাইক হি ওয়াজ অলসো স্ট্রাগলিং উইথ হিজ টিম। 3টা গোল তারা কনসিড করেছে আসলে কর্নার থেকে, তার মধ্যে গোলকিপারের কিছু মিস্টেকও ছিল। তো অন্যদিকে যদি চেলসির দিকে চিন্তা করি বা সামারি করি, চেলসি ইজ এ টিম দ্যাট ইজ ভেরি এক্সাইটিং টু সি, টু ওয়াচ থ্রু দ্য সিজন। কেমন করে তাদের অনেকগুলো সিমিলার প্রোফাইলের প্লেয়ার রয়েছে, যাদেরকে তারা রোটেশন করে খেলাতে পারে। কোনো বড় স্টার আসলে নাই, কোনো ফিক্সড স্টার্টিং 11 বা ফিক্সড প্লেয়ার এই পজিশনে এই প্লেয়ারকে খেলাতেই হবে এরকম কিছু নাই, এক্সেপ্ট লাইক এনজো, কাইসেদো, কুকুরেয়া, পেদ্রো নেতো, এই কয়টা 4-5টা প্লেয়ার আছে মোটামুটি যারা কিনা স্টার্টিং 11-এ হয়তো রেগুলার খেলতে পারে। এভারেজ এজ হলো মাত্র 23.6, আই থিঙ্ক সামথিং লাইক দ্যাট। ভেরি এনার্জেটিক, ভেরি ইয়াং টিম, ভেরি ইয়াং স্কোয়াড। সবচেয়ে বেশি বয়সী প্লেয়ার হলো রহিম স্টার্লিং, 30 বছর বয়স,
আর তারপরে আছে আরেকজন দেখলাম 28 বছর বয়স। বাকি সব প্লেয়ার হলো 18 থেকে 27 এই বছরের মধ্যে, মানে এই বয়সের মধ্যে। তো 27 এর উপরে আর কোনো প্লেয়ার মাত্র 2 জন। 28 বছর বয়সী একজন ছিল, আই থিংক চিলওয়েল, ইফ আই এম নট রং। অ্যান্ড দেন হলো রহিম স্টার্লিং। তো এটা একদিক থেকে ভালো, আবার এটা কিছু ল্যাকিংসও রয়েছে বা লিমিটেশনসও রয়েছে। যেমন ভালো হলো এনার্জেটিক, এবং যেহেতু একই রকমের প্রোফাইলের প্লেয়ার রয়েছে, সো কেউ ইনজুর্ড হয়ে গেলে আরেকজন প্লেয়ার তো আসলো, কিন্তু তাদের খেলার স্টাইলে কোনো পরিবর্তন করতে হবে না। একই রকমের প্লেয়ার প্রোফাইল থাকাতে একজন প্লেয়ারকে তারা সহজে আরেকজন প্লেয়ার দ্বারা রিপ্লেস করে ফেলতে পারবে। বাট সমস্যা যেটা হবে বা যেটা হয়, এই এভারেজ এজ যখন কম থাকে, তখন সেটা হয় যে পারফরমেন্সটা একটু ইনকনসিস্টেন্স হয়। অর্থাৎ একই পারফরমেন্স লেভেল ধরে রাখাটা একটু ডিফিকাল্ট থাকে এই বয়সের প্লেয়ারদের কাছে। প্লাস হলো যখন কোনো বড় ম্যাচ তারা খেলবে, তখন সেই ম্যাচটাতে তারা কতখানি তাদের কম্পোজার ধরে রাখতে পারবে, সেটা একটা কনসার্ন হবে আর কি। সো লেটস সি যে চেলসি সিজন শেষে টপ 3-তে আসতে পারে কিনা। আই থিঙ্ক ইট উইল বি ভেরি এক্সাইটিং সিজন ফর চেলসি, অ্যান্ড তাদের খেলাটা ফলো করতে পারলে সেটাও একটা মানে ভালো কিছু খেলা হয়তো আমরা এখান থেকে দেখতে পারবো। লেটস সি। আজকে আবার ম্যান সিটি এবং টটেনহামের খেলা আছে বিকেলবেলায়। ম্যাচটা দেখার আগ্রহ আছে, ইচ্ছা আছে। দেখা যাক সময় বের করে খেলাটা দেখতে পারি কিনা। যদি দেখতে পারি তাহলে আশা করি যে এই ম্যাচটা নিয়েও কথা বলার চেষ্টা করব। আবার কালকে সকালে ইন্টার মায়ামির একটা খেলা আছে। ইন্টার মায়ামির খেলা আসলে মানে MLS এর খেলা কখনো আসলে এভাবে ফুল ম্যাচ দেখা হয় নাই। তো সকালে জেগে থাকার চান্স আছে। ইন দ্যাট কেস যদি সেই ম্যাচটা দেখতে পারি, তাহলে হয়তোবা সেই ম্যাচেরও একটা পোস্ট ম্যাচ অ্যানালাইসিস ট্রাই করা যেতে পারে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।